আজকে আপনারা জানেন আমাদের দৈনন্দিন তৃণমূল ভবন থেকে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস থেকে যে সাংবাদিক বৈঠক হয় সেখানে আমি ব্রাত্য বসু এই আমাদের দলের পক্ষ থেকে নির্ধারিত সাংবাদিক বৈঠকটি করতে এসেছি। আমার সঙ্গে আছেন আমার বন্ধু, আমার অগ্রজ প্রতিম, রাজ্যসভার সাংসদ, বিশিষ্ট কুইজ মাস্টার ডেরেক ওব্রায়েন। এতক্ষণ আমরা মাননীয় প্রধানমন্ত্রীর বিশ্বভারতীতে সমাবর্তন বক্তৃতা শুনছিলাম। সেখানে তিনি রবীন্দ্র দর্শন ইত্যাদি অনেক ভাষণ দিয়েছেন, ভালো লাগছিল। কিন্তু ভাষণের সঙ্গে সঙ্গে যে তিনটি নিয়মিত পুরস্কার দেওয়া হয়, দেশিকোত্তম পুরস্কার এবং অবন গগন পুরস্কার, সে পুরস্কার দেরি করে নোটিফিকেশন হয়েছে এবং এই পুরস্কারগুলো দেওয়া যায়নি। তাই নিয়ে ছাত্রদের মধ্যে, পড়ুয়াদের মধ্যে ক্ষোভ তৈরি হয়েছে। আমি তা নিয়েও কিছু বলতে চাই না, কারণ এটা বিশ্ববিদ্যালয়ের অটোনমাস বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ ব্যাপার। কখন তারা নোটিফিকেশন করবেন, কখন পুরস্কার দেবেন, কখন দেবেন না, ঠিকমতো পুরস্কার দিতে পারছেন কিনা, আদৌ দেবেন কিনা। কিন্তু আমার গতকালের প্রসঙ্গে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী এখানে যে বক্তৃতা দিয়ে গেছেন দেশের, সেই প্রসঙ্গে যার নামে আজকে পুরস্কার দেওয়ার কথা, সেই গগনেন্দ্রনাথ ঠাকুর, আমি জানি না মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী বা মাননীয় প্রধানমন্ত্রী তার নাম শুনেছেন কিনা, ধরে নিচ্ছি শুনেছি। তার একটা বিখ্যাত বই আছে, বইটার নাম হচ্ছে ভোঁদড় বাহাদুর। ভোঁদড় বাহাদুর গগনেন্দ্রনাথ ঠাকুরের লেখা। আমার এই কালকের ওনার বক্তৃতা শুনে ওই গগনেন্দ্রনাথ ঠাকুরের কেন জানি না ভোঁদড় বাহাদুরের কথা মনে পড়েছে। কেন ভোঁদড় বাহাদুর খালি বাড়তি কথা বলতো, বাজে কথা বলতো, মিথ্যে কথা বলতো। মানে কালকে উনি এখানে যাদের প্রতিশ্রুতি দিয়ে গেছেন, এক এক করে আমি বলবো। শিক্ষকদের প্রসঙ্গে কথা বলেছেন, মৎস্যজীবীদের প্রসঙ্গে কথা বলেছেন এবং নারীদের প্রসঙ্গে কথা বলেছেন, আর কৃষকদের প্রসঙ্গে কথা বলেছেন। আমি প্রথমে বলবো, চ্যারিটি বিগিনস অ্যাট হোম। পশ্চিমবঙ্গে শিক্ষকদের নিয়ে কিছু করার আগে গুজরাটে শিক্ষকদের অবস্থাটা ঠিক কী, সেইটা আমাদের খুব ভালো করে জানা দরকার। গুজরাটের যে দেখা যাচ্ছে যে তাদের যে বাজেট, তার মূল যে আয়, তার সিংহভাগ ব্যয় হয় জমি অধিগ্রহণ করার ক্ষেত্রে এবং বিশিষ্ট কিছু কর্পোরেট কোম্পানিকে ইনসেন্টিভ দেওয়ার ক্ষেত্রে। দেখা যাচ্ছে মূল আয়ের নিয়ম অনুযায়ী যেখানে 5 থেকে 6% এডুকেশনের পেছনে ব্যয় করা উচিত, সেখানে গত 10 বছর ধরে এডুকেশনে দেওয়া হচ্ছে মূল বাজেটের 2%, অনলি 2%। ফলে গুজরাটের 45% শ্রমিক হচ্ছেন নিরক্ষর এবং দেখা যাচ্ছে সমীক্ষা অনুযায়ী ম্যাক্সিমাম 5th স্ট্যান্ডার্ড অবধি তাদের পড়াশুনো। পার্ট টাইম টিচারদের ভুলে যান, শিক্ষকদের মাইনে অনিয়মিত এবং পেনশন নিয়ে একটা চরম টালবাহানা চলছে গুজরাটে শিক্ষকদের। সাম্প্রতিক যে কোনো আঞ্চলিক যদি আপনারা গুজরাটি ফিল্ম দেখে থাকেন, একজন মাস্টারমশাই থাকবেনই যিনি পেনশন পাচ্ছেন না। একজন অন্তত চরিত্রদের মধ্যে একজন গুজরাটি মাস্টারমশাই থাকবেন ওই গুজরাটি ফিল্ম। যেমন আপনারা বাম আমলে মনে করে দেখুন যে করাপ্ট পুলিশ অফিসার দেখানো হতো, আর এখন গুজরাটের যে কোনো গুজরাটি ছবি দেখুন, একজন অবসর পেনশন পাচ্ছেন না, দুস্থ পেনশন পাওয়া শিক্ষক, তিনি ধরে ধরে ঘুরে বেড়াচ্ছেন, তিনি চরিত্র হিসেবে উপস্থিত। তা তিনি এখানে এসে আমাদের শিক্ষকদের নিশ্চয়তার সুবিধা দিচ্ছেন। এ কথা শুনলে ওই একটা পুরনো প্রবাদ মনে পড়ে যায়, কারা যেন হাসবে, ঘোড়াও হাসবে। দ্বিতীয়ত, পাবলিক হেলথের কথায় আসা যাক। রাজ্যে, গুজরাট রাজ্যে ব্যয় করা হচ্ছে পাবলিক হেলথের পেছনে 0.8%, যেখানে চালু সমস্ত রাজ্যে নিয়ম হচ্ছে 4 to 6%।
গুজরাটে ৪৫% শিশু অপুষ্টিতে ভোগে। সেখানে বাচ্চাদের মর্টালিটি রেট ক্রমশ তলানিতে নামছে। রাজ্যের 94% লেবার শ্রমিক, 94% শ্রমিক দেশের মধ্যে সব থেকে কম ডেইলি ওয়েজ পায়, কম মজুরি পায়। উনি আমাদের বলছেন যে বেতন কাঠামো তৈরি করবেন। নিজের রাজ্যে গিয়ে আগে শ্রমিকদের দেখুন, শ্রমিকদের পাশে দাঁড়ান। দেশের প্রধানতম রাজ্যগুলির মধ্যে শ্রমিক ভাতা সব থেকে কম হচ্ছে, সমীক্ষা বলছে গুজরাটে। এবং ধন্যবাদ সম্মানীয় গুজরাট হাইকোর্টকে, পাঁচবার রাজ্য সরকারকে তারা সতর্ক করেছে, আপনারা মেনস্ট্রিম মানুষের পাশাপাশি আদিবাসী, মৎস্যজীবী এবং উপজাতিদের নিয়ে ভাবুন। কেননা আপনারা ডেভেলপমেন্ট বলতে যা বুঝছেন, সেখানে এই শ্রেণীর মানুষরা তার সেই তালিকার বাইরে বাদ পড়ে যাচ্ছে। 5 বার আদালত সতর্ক করেছে রাজ্য সরকারকে। হাজার হাজার আদিবাসী মানুষ, মৎস্যজীবী মানুষ তারা বাস্তুচ্যুত হয়েছেন ওই কোট আনকোট ডেভেলপমেন্টের নামে। কচ্ছের রান থেকে শুরু করে সর্বত্র রাজ্যে 40% মানুষ গুজরাটের দারিদ্র্য সীমার নিচে বাস করে হচ্ছে 40% মানুষ। এই সমস্ত কিছু দেখে লন্ডন স্কুল অফ ইকোনমিক্সের অর্থনীতিবিদ মৈত্রী ঘটক বলেছেন, গুজরাটের উন্নয়ন ডার্কনেস আন্ডার দ্য লাইট, প্রদীপের তলায় অন্ধকার। প্রদীপের নিচের অন্ধকারের সব থেকে বড় উদাহরণ হচ্ছে গুজরাট। আর তারা আমাদের রাজ্যে এসে ভোঁদর বাহাদুরের মতো তারা বলছেন আমাদের মৎস্যজীবীদের জন্য, আমাদের শিক্ষকদের জন্য নাকি তারা ভাববেন, আমাদের নারীদের নিয়ে ভাববেন। নারী প্রসঙ্গে আসা যাক। 2019-এর ইস্তেহারে বিজেপি ঘোষণা করেছিল নির্বাচনের আগে, লোকসভা নির্বাচনের আগে, নারী কল্যাণ এবং নারীদের উন্নয়নে এই সরকার সব থেকে বেশি অগ্রাধিকার দেবে এবং বিজেপি সংবিধানে সংশোধন করে সংসদ এবং রাজ্যসভাগুলিতে 33% আসন সংরক্ষণ করতে প্রতিশ্রুতিবদ্ধ। কালকেও আমাদের রাজ্যে সে একই কথা তিনি আবার পুনরাবৃত্তি করেছেন। কিন্তু আসল সত্যটা কি? আসল সত্যটা হচ্ছে এই মহিলাদের সংরক্ষণ বিল আপনারা কোভিডের সময় সবাইকে লুকিয়ে, এমনকি কৃষক বিল আপনারা পাস করে নিতে পারেন। আর যে মহিলাদের সংরক্ষণ বিল সেটা আপনারা এখনো লোকসভা রাজ্যসভায় কোথাও পেশই করেননি। আমার এখানে ডেরেক ওব্রায়েন আছেন, এই কথা সত্যতা তিনি বলতে পারবেন। আপনাদের যদি মহিলাদের জন্য কাজ করার যদি ইচ্ছে থাকে, আপনারা অনুগ্রহ করে সংসদে যে বিলটা আপনারা 2019-এ প্রতিশ্রুতি দিয়ে নির্বাচনে লড়েছিলেন এবং ক্ষমতায় এসেছিলেন, সে বিলটা আপনারা নিয়ে আসুন সংসদে। এইটা আমি বলতে পারি। বহু খ্যাত, বহুশ্রুত ঢক্কানিনাদ করে করা হয়েছিল বেটি বাঁচাও বেটি পড়াও। তার বিজ্ঞাপনে ব্যয় হয়েছে আজ পর্যন্ত 400 কোটি টাকা। কত টাকা 2021-এর বাজেটে আছে? নারী নিয়ে কথা বলছেন স্যার, 2021-এর বাজেটে কত টাকা রেখেছেন বেটি বাঁচাও বেটি পড়াও এর জন্যে? কত টাকা? লবডঙ্কা, শূন্য। একটি টাকাও নয়, জাস্ট লবডঙ্কা, শূন্য। আর আমরা আমাদের রাজ্যে মাননীয় মুখ্যমন্ত্রী 2013 সালে চালু করেছেন আন্তর্জাতিক স্বীকৃতিপ্রাপ্ত কন্যাশ্রী। সেখানে সরাসরি সুবিধাভোগী হচ্ছে 67 লক্ষ মেয়ে, আমাদের রাজ্যের মা বোনেরা, আমাদের রাজ্যের মেয়েরা। এখনো পর্যন্ত ব্যয় করা হয়েছে 9,400 কোটি টাকা। রাজ্যসভায় আমাদের মহিলা সংসদ কত? 31%। জাতীয় গড় 13%। বিজেপির জাতীয় গড় কত? 11%। আমাদের থেকে 2% কম। আর আপনারা আমাদের রাজ্যে এসে বলছেন নারীর ক্ষমতায়ন করবেন। পঞ্চায়েত ব্যবস্থা 3টে, আর লোকসভায় আমাদের 40%, ঠিক। আর রাজ্যসভায় 31%। পঞ্চায়েত ব্যবস্থা 3টি স্তরে, আমাদের এখানে মহিলাদের জন্য 50% সংরক্ষণ আছে। আপনারা কি বলেছিলেন? চাকরি নিয়ে কথা বলছেন, কালকে এসে চাকরির জন্য স্পেশাল কমিটি করবেন। আমি তো গুজরাটের অবস্থা আপনাদের দেখালাম। ওরা দাবি করেছিলেন যুবক যুবতীদের জন্য প্রতি বছর 1 কোটি কর্মসংস্থান তৈরি করবেন, 1 কোটি।
আর এই অতিমারির আগে, আমি অতিমারিকে ধরছি না, এই কোভিড এবং লকডাউনের ফেজটাকে আমরা ধরছি না, এটা সারা পৃথিবীতে একটা বিপর্যয়। আমাদের দেশ, আমাদের সরকার তার মোকাবিলা করেছে, আমাদের রাজ্য মোকাবিলা করেছে, এবং আমাদের রাজ্য সবসময় এখানে কেন্দ্রীয় সরকারের পাশে সহযোগিতা করার চেষ্টা করেছে। মুখ্যমন্ত্রী সবসময় সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে। ৪৫ বছরের মধ্যে তার আগে সব থেকে বড় বেকারিত্বের হার আমাদের দেশে তৈরি হয়েছে। অতিমারি চলাকালীন ১ কোটি চাকরি খোয়া গেছে। পরিযায়ী শ্রমিকদের নিয়ে কি হয়েছে আপনারা খুব ভালো করে জানেন। আর বাংলায় অতিমারি চলাকালীন বেকারত্বের হ্রাস ঘটেছে 40% জাস্ট হ্রাস হয়েছে। স্বাস্থ্য নিয়ে কথা বলেছেন, চলে আসুন স্বাস্থ্য নিয়ে কথা বলি। আপনারা বলেছিলেন, কি বলেছিলেন নির্বাচনী ইস্তেহারে, আয়ুষ্মান ভারত সর্বজনীন স্বাস্থ্য ব্যবস্থার লক্ষ্যে দেশের প্রথম পদক্ষেপ। ঘটনা হচ্ছে যে বাংলা আজ যা ভাবে, ভারত কাল তা ভাববে, অন্তত ভাবার চেষ্টা করবে। কার্যকরী করতে পারবে না, কিন্তু ভাবার চেষ্টা করবে। ভাবতেও তো ক্ষতি নেই, চেষ্টা করুন। বাংলার সঙ্গে পেরে উঠবেন না, মমতা ব্যানার্জির সঙ্গে জাস্ট পারবেন না। কি করে? আমার এই দাবির কারণ কি? স্বাস্থ্যসাথী শুরু হচ্ছে 2016-এ, আয়ুষ্মান ভারত শুরু হচ্ছে 2018-এ। আমাদের স্বাস্থ্যসাথীতে 100% টাকা দেয় রাজ্য সরকার স্বাস্থ্যসাথীর পেছনে, আর আয়ুষ্মান ভারতে 60% টাকা দেয় কেন্দ্রীয় সরকার, 40% টাকা দেয় রাজ্য সরকার। কারা সুবিধা প্রাপক? বাংলার 100% মানুষ এই প্রকল্পের আওতাভুক্ত, আর ভারতের 40% মানুষ মাত্র আয়ুষ্মান প্রকল্পের আওতাভুক্ত। কার নামে? মহিলার ক্ষমতায়নের কথা বলছেন। স্বাস্থ্যসাথী কার্ড হয় বাড়ির বয়োজ্যেষ্ঠ যে মহিলা মানুষটি আছেন তাঁর নামে। আয়ুষ্মানে এই ধরনের কোনো উল্লেখ আছে? এরকম কোনো সুবিধার কথা বলা আছে? নেই। কি বলেছিলেন আপনারা কৃষকদের নিয়েও কালকে কথা বলেছেন। মানে কৃষকদের সঙ্গে একবার দেখা করার সময় নেই। হরিয়ানা বর্ডারে গিয়ে আপনারা আমাদের রাজ্যে এসে কৃষকদের নিয়ে কথা বলছেন। ওই সারা ভারতবর্ষের কে পথ দেখাচ্ছে ওই দিল্লির অবস্থানরত 4 মাস ধরে ওখানে অনশনে অনাহারে থাকা ওই ফুটপাতে পড়ে থাকা ওই শত হাজার কৃষকেরা, তারা ভারতবর্ষকে পথ দেখাচ্ছে আজ। আর আপনারা আমাদের এখানে কৃষক নিয়ে কথা বলছেন, কৃষক নিধি প্রকল্পের কথা বলছেন। আপনারা আগে বলেছিলেন 2022 সালের মধ্যে আমরা কৃষকদের আয় দ্বিগুণ করব। তার ফলাফল দেখতে পাচ্ছি, রাস্তায় কৃষকরা বসে আছে। আর কৃষকদের বর্তমানে হার অনুযায়ী 2028-এর আগে আপনারা কোনোদিন দ্বিগুণ করতে পারবেন না। আপনাদের কেন্দ্রীয় সরকারি দেওয়া সমীক্ষাই বলছে। তিনটে কৃষক বিরোধী বিল এনেছেন এবং শান্তিপূর্ণভাবে অবস্থান করা কৃষকদের বিরুদ্ধে ঠ্যাঙারে বাহিনী নামিয়ে দিচ্ছেন। আর বাংলায় 2011 সালের পর থেকে কৃষকের আয় বেড়েছে 3 গুণ। কেন্দ্রের তুলনায় কৃষক বন্ধু প্রকল্প এবং শস্য বীমা প্রকল্প অনেক ভালো। আমি দেখাচ্ছি এক এক করে। কৃষক বন্ধু একর প্রতি কত টাকা দেওয়া হয় একজন কৃষককে আমাদের এখানে? 6,000 টাকা। আর আপনার পিএম কিষানে একর প্রতি কত টাকা দেওয়া হয়? 1200 টাকা। 6,000 থেকে 1200 বাদ দিলে কত টাকা পিছিয়ে আছেন? আর আপনারা এখানে এসে বলছেন আমাদের কৃষকদের সুবিধা দেবেন। এই কৃষক বন্ধু প্রকল্প মমতা ব্যানার্জি তৈরি করা প্রকল্প, তাতে বাংলার সমস্ত কৃষক পরিবারের প্রকল্পের দ্বারা সুবিধা প্রাপ্ত। আর আপনাদের পিএম কিষাণ কারা পায় সে সুবিধে? 2 হেক্টর পর্যন্ত চাষযোগ্য জমি আছে এমন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের এই সুবিধা দেওয়া হয়। আমার মনে পড়ছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের গফুর জোলার কথা। ওই চিরস্থায়ী বন্দোবস্ত এবং রায়তী বন্দোবস্তের ফলে তাকে কিভাবে জমি থেকে চলে যেতে হয়েছিল। এবং সে ইন্টারেস্টিং কথা হচ্ছে, তার প্রিয় গরুটির নাম ছিল মহেশ। এই গফুর জোলাদের দুঃখ আপনি কোনোদিন বুঝবেন? মহেশকে ভালোবাসতে পারবেন? সেই কৃষকের গরুকে, যাকে দিয়ে সে চাষ করে, মুখেই বলবেন গোরক্ষণ, আর চাষিকে সে ভালোবাসা দেখাবেন না। শস্য বীমা, বাংলা শস্য বীমা প্রকল্প, তার পুরো প্রিমিয়ামটাই রাজ্য সরকার দেয়। আর প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা, যেখানে কৃষকদের প্রিমিয়াম দিতে হয়। তো একই সঙ্গে আপনারা বলেছিলেন, আবার সে পুরনো কথা বলি, নোটবন্দির ফলে কালো টাকার ব্যবহার বন্ধ করা যাবে এবং কালোবাজারিকে আটকানো যাবে।
বাস্তব হয়েছে 99% কালো টাকা আবার বাজারে ফেরত এসছে। শুধুমাত্র দেশের অর্থনৈতিক অবস্থা আরও এর ফলে খারাপ হয়েছে। তাড়াহুড়ো করে জিএসটি করেছেন, আরও খারাপ হয়েছে। জিডিপির হার তলানিতে। আর আপনারা আমাদের রাজ্যে, যেটা সারা ভারতবর্ষ, যেখানে একটা সত্যিকার একটা ওয়েলফেয়ার গভর্নমেন্ট, যেখানে সত্যিকারের একটা মানব কল্যাণমূলক পরিষেবা দেওয়ার চেষ্টা করা হচ্ছে, রাজ্যের 100% মানুষকে যেখানে সুবিধার আওতাভুক্ত করা হচ্ছে, সেখানে আপনারা এখানে এসে ভোঁদড় বাহাদুরের মতোই, ঠিক যেভাবে গগনেন্দ্রনাথ ঠাকুরের, যার নামে আজকে পুরস্কার দিতে পারলেন না আপনারা, তার সাহিত্যের মতো ভোঁদড় বাহাদুরের মতো মিথ্যাচার করছে। আমি পরের দিন মধ্যপ্রদেশে সরকার কিভাবে সর্দার সরোবর বাঁধ, সেখানে সুপ্রিম কোর্টের আইন সরকার কি করে রায় সরকার কি করে লঙ্ঘন করেছে, তা আমি সেই ডকুমেন্ট নিয়ে আসবো। মধ্যপ্রদেশে কি করে কৃষকদের জমি থেকে উচ্ছেদ করা হচ্ছে, সেই ডকুমেন্ট নিয়ে আসবো। উত্তরপ্রদেশে কিভাবে জাতপাত এবং সংরক্ষণকে অবহেলা করা হচ্ছে এবং দলিতদের উপর কি পরিমাণ অত্যাচার করা হচ্ছে উত্তরপ্রদেশ। এবং আজকে খালি গুজরাট গভর্নমেন্টের কথা তুললাম। আমি পরের দিন সাংবাদিক বৈঠকে আমি মধ্যপ্রদেশ সরকার এবং উত্তরপ্রদেশ সরকারে কি হচ্ছে এই এখন 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 চলছে এই সর্দার সরোবর বাঁধ নিয়ে, কিভাবে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষকে ডিসেটেলড করা হচ্ছে, তুলে দেওয়া হচ্ছে জাস্ট। আমি তো আগেই বলেছি, গুজরাট সরকারকে আদালতে সতর্ক করছে যে আপনারা সাধারণ মানুষের কথা ভাবুন। আর আপনারা এখানে এসে দরদ দেখাচ্ছেন, কুমিরের কান্না কাঁদছেন। যান গিয়ে নিজের রাজ্য সামলান, তারপর আমাদের রাজ্য দেখতে আসবেন। কেননা গুজরাটের যে মানুষরা মার খাচ্ছে তারাও মানুষ আমাদের মতোই। এই মিথ্যাচার দেখে আমার মনে পড়েছে, এটা বলে আমি শেষ করব, কালকের যে মিথ্যাচার। আমি অনেকদিন আগে একটা সিনেমা দেখেছিলাম, আমার খুব প্রিয় সিনেমা, খুব প্রিয় ডিরেক্টর জোয়েল শুমাখার। তার একটা সিনেমা ছিল ফোন বুথ। তার মূল চরিত্র ছিল কলিন ফ্যারেল। সে না একটা সিচুয়েশনের মধ্যে পড়ে সিনেমার শেষ দিকে, এবং পুরো সত্যি কথা বলতে শুরু করে, স্বীকারোক্তি করতে শুরু করে। স্বীকারোক্তি করতে 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 শেষে গিয়ে বলে, বিশ্বাস করুন আমি না মিথ্যেবাদী। কলিন ফ্যারেল বলে, আমি না মিথ্যেবাদী, আমি এত বড় মিথ্যেবাদী যে আমার দেশের প্রেসিডেন্ট পর্যন্ত আমাকে দেখে লজ্জা পাবে। কালকে ওই বক্তৃতা শুনে আমার মনে হয়েছে উনি প্রেসিডেন্ট শব্দটার জায়গায় প্রধানমন্ত্রী বসিয়ে দিতে পারতেন, যে আমি এত বড় মিথ্যেবাদী যে মাননীয় প্রধানমন্ত্রী পর্যন্ত লজ্জা পাবে। আমার ফোন বুথে কলিন ফ্যারেনের বলা ওই সংলাপটা আমার কালকে মনে পড়েছে। আরো অনেকগুলো পয়েন্ট আছে, কিন্তু আমি পরের দিন মধ্যপ্রদেশ এবং উত্তরপ্রদেশে কি চলছে সেই ডকুমেন্ট আমি হাজির করব। এবার যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে আপনারা করতে পারেন। আগে হ্যাঁ, শিক্ষানীতিতে করেছেন একটা, শিক্ষানীতিতে একটা করেছেন। তার মানে ওই শিক্ষানীতিটাকে আপনার মনে হচ্ছে যে যথেষ্ট নয়, বা উনি জানেন না শিক্ষানীতি হয়েছে কোনটা। তার মানে নতুন শিক্ষানীতি একটা উনি করেছেন, ওনার সরকার করেছেন, সেটা উনি জানেন না, এমন আপনার প্রশ্ন শুনে আমার মনে হচ্ছে। শিক্ষা দপ্তর থেকে HRD ডিপার্টমেন্ট থেকে বেরিয়েছে, সে নিয়ে সারা দেশে প্রচুর চর্চা হয়েছে। এডুকেশনকে কি করে গৈরিকীকরণ করা যায় সে নিয়ে প্রচুর চর্চা হয়েছে। দেশের বিদ্বজ্জন সমাজ তার প্রতিবাদ করেছেন। হয় এটা উনি জানেন না, অথবা উনি নিজেই ওনার নিজের করা শিক্ষানীতিকে ফেলে দিতে চাইছেন। উনি নিজে সম্ভবত বুঝতে পেরেছেন যে এটা ভুল নীতি। এর ফলে দেশের ছাত্র যুবরা তাদের ভবিষ্যৎ রসাতলে যাবে। হ্যাঁ, এইটা আমার ধারণা। এটাকে একটা যেহেতু আমরা অল্প বিস্তর থিয়েটার বা অভিনয়ের সঙ্গে কম বেশি যুক্ত, এই যে উনি যে বলেছেন যে ক্ষমতায় থাকলে সংযমী হতে হবে, এটা উনি এটা না স্বগতোক্তি করেছেন, মানে এটা নিজেকে বলেছেন। এটা বোধহয় নিজেকে সহিষ্ণু হতে হবে, সংযমী হতে হবে। উনি তো কৃষকদের জন্য কাঁদেন না, উনি কাঁদেন বিরোধী দলনেতা রাজ্যসভা চলে যাওয়া নিয়ে। তো এই সব থেকে ওই চোখের জল আমার ধারণা ওনাকে স্বগতোক্তি করতে বাধ্য করছে।
সরি, এটা কে বলেছেন? মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন স্বার্থ দেখলে না। এটা তো একটা, দেখুন, এটা একটা, উনি একটা দার্শনিক কথা বলেছেন। এটা ঠিক এর উল্টো কথা, এর উল্টো তত্ত্ব দিচ্ছেন জন স্টুয়ার্ট মিল। সকলের জন্য সর্বোত্তম হিত সাধন। জন স্টুয়ার্ট মিলের মূল কথাটা হচ্ছে যে ম্যাক্সিমাম কতটা দূর আমরা মানুষকে সাহায্য করতে পারি, এবং সেখানে মিল বলছেন যে তাতে প্রতিবন্ধকতা আসবে, অসুবিধা আসবে, কিন্তু তারপরেও মানুষের জন্য এগিয়ে যেতে হবে। এখন ওনার বক্তব্য হচ্ছে যে উনি যে মানুষের জন্য যদি ভালো করতে চান, ওটা আমি একা করব, অন্য কোনো মতামত বা বিরোধী কথা কোনো মত আমি নেব না, অন্য কোনো কথা শুনবো না, ভালো পরামর্শ দিলেও শুনবো না। অর্থাৎ মানুষকে উপকার করা এটা যেন এটা ওনার ভালোবাসা নয়, এটা একটা জবরদস্তি। আর রবীন্দ্রনাথের কথা মনে পড়ছে, জবরদস্তি ভালোবাসা যখন অত্যাচার হয়ে ওঠে, তখন তার থেকে আর বড় জবরদস্তি আর কিছু হয় না। আমার মনে হয় যে মাননীয় প্রধানমন্ত্রীর কথা শুনে সেই জবরদস্তি এবং অত্যাচার এবং জুমলা এবং জুলুম, এইটার কথা মনে পড়ছে। এগুলো নিয়ে উনি না বোঝেন বৈচিত্র্য, না বোঝেন ঐক্য। উনি যদি সত্যিকারের বৈচিত্র্য বুঝতেন ভারতবর্ষে, তাহলে এই যে তত্ত্ব হিন্দি হিন্দু হিন্দুস্তান, এই যে মনোলিথিক তত্ত্ব, একটা একমুখী তত্ত্ব যা সারা ভারতবর্ষের উনি উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করছেন। আমি হিন্দিতে কথা বলবো না, আমি হিন্দিকে সম্মান করি, আমি আমার মাতৃভাষাতেই কথা বলবো। উনি বলতে পারবেন তামিলনাড়ু থেকে হিন্দি বলতেই হবে? উনি যদি সত্যিকারের ভারতবর্ষের বৈচিত্র্যকে, ডাইভার্সিটিকে মানেন, এবং এই ডাইভার্সিটির মধ্যে যদি ইউনিভার্সিটিকে মানেন, ইউনিভার্সালকে, সর্বজনীনতাকে, তাহলে এই হিন্দু হিন্দু হিন্দুস্তানের তত্ত্ব উনি সরিয়ে রাখুন। প্রতিটি রাজ্যের যে একটা স্থানিক বিকাশ আছে, প্রতিটি রাজ্যের ভাষা থেকে শুরু করে, তার সংস্কৃতি থেকে শুরু করে, তার পোশাক থেকে শুরু করে, তার খাদ্যাভ্যাস থেকে শুরু করে, প্রত্যেকটা জায়গায় যে একটা আলাদা আলাদা মর্যাদা আছে, প্রত্যেকের যে একটা আলাদা আলাদা তার এক্সপ্রেশন আছে, সেই এক্সপ্রেশনের স্বাধীনতাকে উনি সম্মান করুন। দেখুন, টালিগঞ্জের কিছু অ্যাক্টর আপনারা যারা বলছেন বা হিরো, ওরা গেছেন। আমি কিছু বলতে চাই না এই নিয়ে, গণতন্ত্রে কেউ কোনো দলে যেতে পারেন। আমি খালি ওদের স্মরণ করতে বলবো, কিছুদিন আগে সর্বভারতীয় স্তরে শত্রুঘ্ন সিনহা একটা ইন্টারভিউ দেন। শত্রুঘ্ন সিনহা বলছেন ওই সাক্ষাৎকারে, প্রশ্নকর্তা জিজ্ঞেস করছেন যে বিজেপির সঙ্গে মূল সমস্যাটা কি হলো। মূল সমস্যাটা কি হলো জানেন? আগাগোড়া না, শত্রুঘ্ন সিনহা বলছেন, আমাকে ওরা বহিরাগত ভেবে গেলেন। এবং আমি আপনাদের বলছি যে একই কথা রশিদ কিদওয়াই, প্রখ্যাত সাংবাদিক আপনাদের মতোই, তার একটা বই আছে 24 আকবর রোড। সেই বইতে রশিদ কিদওয়াই দেখাচ্ছেন কি করে রাজীব গান্ধী পরিবারের সঙ্গে অমিতাভ বচ্চনের ঘনিষ্ঠতা হয়। যখন প্রথম সোনিয়া মাইনো হিসেবে তিনি ইটালি থেকে আসেন, তাকে এয়ারপোর্টে রিসিভ করেন, থেকে বিয়ে অবধি। এমনকি রশিদ কিদওয়াই উদাহরণ দিচ্ছেন যে কি করে 75 সালে ইমার্জেন্সির সময় মুক্তিপ্রাপ্ত ছবি শোলে, রমেশ সিপ্পির, সেখানে এত ভায়োলেন্স থাকা সত্ত্বেও সঞ্জয় গান্ধীর প্রভাবকে ব্যবহার করে কি করে ওর অন্যতম মূল নায়ক ওই ছবি সেন্সর বোর্ড থেকে পাশ করিয়ে নিয়েছিলেন। এবং তারপর মাননীয় প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী মারা যাওয়ার পর রাজীব গান্ধীর ডাকে অমিতাভ বচ্চনের সাংসদ হওয়া, রাজনীতিতে আসা, এবং ক্রমশ বোফোর্সের পর সরে যাওয়া, এবং দুই পরিবারের সম্পর্ক কী করে আড়ষ্ট এবং শীতল হয়ে গেল, মানে গান্ধী পরিবার এবং বচ্চন পরিবার, সেটা দেখিয়েছেন। এবং উনি বারবার রশিদ কিদওয়াই বোঝানোর চেষ্টা করেছেন তার লেখায় যে কখনোই এদের সঙ্গে রাজনীতিবিদের মিল খায়নি। দেখুন, 1997 সালে আরেকটা ছবি করেছিলেন মণিরত্নম, সেই ছবিটার নাম হচ্ছে ইরুভার। ছবি শুরুতে ডিসক্লেমার দেওয়া হয় যে ছবিতে যত চরিত্র দেখানো হচ্ছে সব হচ্ছে কাল্পনিক,
কিন্তু ছবিটা মুক্তি পাওয়ার সঙ্গে সঙ্গে ওটা তামিলনাড়ু জুড়ে প্রচণ্ড হইচই শুরু হয়, কেননা মূল ছবির কেন্দ্রীয় চরিত্র বোঝা যায় করুণানিধি এবং এমজি রামচন্দ্রন, এমনকি স্বয়ং জয়ললিতা সেখানে চরিত্র হিসেবে উপস্থিত। পাঠগুলো করেছিলেন প্রকাশ রাজ, মোহনলাল এবং আমাদের ঐশ্বরিয়া রায়। সেখানে একটা জায়গায়, এবং করুণানিধি এবং এমজি রামচন্দ্রনের সম্পর্ক আপনারা জানেন, একজন প্রাক্তন প্রধানমন্ত্রী, তারপর তার দল ভেঙে করুণানিধি, তারপর আবার তিনি মুখ্যমন্ত্রী, মানে দুজনেই রাজ্যের মুখ্যমন্ত্রী হন। তা একটা জায়গায় ওই যে করুণানিধি বলছেন যে দুই প্রাণের বন্ধু দেখাচ্ছে, কিন্তু তাও কী করে বন্ধুত্ব কী করে ভেঙে যাচ্ছে। তা করুণানিধি ওখানে যে চরিত্রটি করেছিলেন প্রকাশ রাজ, তিনি বলেছেন আমি তো লিখি, আমার লেখা নিয়ে গিয়ে তুমি ওখানে গিয়ে ডায়লগ বলো, তাই তোমাকে লোকে ওখানে ফিল্ম স্টার বলে। তখন ওই এমজি রামচন্দ্রন সে পাঠটা করেছিলেন মোহনলালের চরিত্রটি বলছে যে হতে পারে তুমি লেখো, কিন্তু ফাইনালি গিয়ে আমি বলি, ফলে তোমার সঙ্গে আমাদের মিলবে না, তোমাকে লোকে কম চিনবে। কেন এই উদাহরণটা দিলাম ইরুবারের? স্বাধীনতার পর তৃণমূল কংগ্রেস, মমতা বন্দ্যোপাধ্যায় হচ্ছেন একমাত্র দল যিনি রাজনীতির বাইরে থেকে আসা লোকেদের কখনো দলে বহিরাগত ভাবাননি। তিনি কেবলমাত্র মেনস্ট্রিম ফিল্মের লোকদের তিনি নিয়ে আসেননি। আমাদের দলে দেব আছেন, তাপস পাল ছিলেন, মারা গেছেন, তাকে স্মরণ করি তাপসদাকে। শতাব্দী আছেন, নুসরাত মিমি আছেন। আবার অল্টারনেটিভ বিকল্প সংস্কৃতি থেকে জনপ্রতিনিধি হয়েছেন কবির সুমন, যোগেন চৌধুরী, হয়তোবা আমি, অর্পিতা ঘোষ, এবং আমার পাশে যিনি বসে আছেন ডেরেক ওব্রায়েন। একমাত্র তৃণমূল কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায় স্পেসটা দিয়েছেন। কখনো, এবং এটা সঙ্গত, বম্বের হিন্দি ফিল্মে গান গাওয়া মন্ত্রী ওখানে ক্যাবিনেটে থাকবেন, আর আমাদের ক্যাবিনেটে থাকবেন বাংলার গায়ক, বাংলার গান গাওয়া ইন্দ্রনীল সেন। বাংলার কোনো গায়ককে বাংলা গান গেয়েছেন কেবলমাত্র, তাকে নিয়ে গিয়ে বিজেপি কখনো ক্যাবিনেটে বসাবে না। ক্রিকেটার যার সঙ্গে পুঁজি জড়িত, এই পুঁজি প্রসঙ্গে আসবো আমি এক্ষুনি, তাহলে ফিল্মের এই দলবদলটা আপনারা বুঝতে পারবেন, লোকেদের চলে যাওয়াটা। কোনো ক্রিকেটার তাদের জনপ্রতিনিধি হবেন, আর আমাদের জনপ্রতিনিধি হবে স্থানিক সংস্কৃতি, ফুটবল। অর্জুন পুরস্কার প্রাপ্ত প্রসূন বন্দ্যোপাধ্যায়, প্রাক্তন ভারতের ক্যাপ্টেন, কোনো ফুটবলারকে কোনোদিন করবেন আপনারা জনপ্রতিনিধি? যে ফুটবল আমাদের বাঙালির হাড়ে মজ্জায় রক্তে এক্সপ্রেশনে প্রতিটি নিঃশ্বাসে প্রতিটি কণিকায় জড়িয়ে আছে, করবেন না। এই যে মূলধারা সংস্কৃতি, মেইনস্ট্রিম পলিটিক্স বা মেইনস্ট্রিম কালচার, তাকে সমস্ত রাজনৈতিক দল পরিসর দিয়েছে। সে গ্ল্যামারকে ব্যবহার করতে চেয়েছে, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেস হচ্ছে একমাত্র দল যারা মেইনস্ট্রিম সংস্কৃতির পাশাপাশি যে বিকল্প কণ্ঠস্বর, মমতাদি পারেন দুম করে হয়তো একজন কবিকে জনপ্রতিনিধি করে দিলেন বা একজন সাহিত্যিককে, মানে প্রান্তিক শিল্প। এবং যেহেতু পুঁজি সিনেমার সঙ্গে সরাসরি জড়িয়ে থাকে, তাই দেখবেন ফিল্মের লোকেরা দলবদল করে কেউ কেউ হয়তো বিজেপিতে চলে যাচ্ছেন। আমি চ্যালেঞ্জ দিচ্ছি, একটা থিয়েটারের লোককে নিয়ে যেতে পারবেন যারা গুরুত্বপূর্ণ থিয়েটারে কাজ করেন পশ্চিমবঙ্গে? আমি ছোটোখাটোদের কথা বলছি না, দু একটা ছোটোখাটো যেতে পারে। একটা এমিনেন্ট থিয়েটার ডিরেক্টরকে বিজেপির পতাকা হাতে তুলিয়ে নিয়ে দেখান, চ্যালেঞ্জ দিচ্ছি, চ্যালেঞ্জ। সে তৃণমূল করতে পারেন বা তৃণমূল নাও করতে পারেন, বিজেপি করবেন না। এই যে স্থানিক সংস্কৃতি, এইটাকে আপনাদের বুঝতে হবে, এইটা বিজেপি বোঝে না। হ্যাঁ বলুন। Maybe they can bring some cricketer. We may bring some cricketer. इसलिए तो मैंने बोला लोकेशन शुक्ला is a Bengali cricketer. Of course he's a national cricketer, but his main identity was a cricketer of Bengal. He is ex-captain of Bengal. Somehow he has been decided
to leave, to quit politics. She wants to go back to the politics, to the cricket, to his own world. মানে আপনাদের বাড়ির লোকেরা বিসিসিআই এর মাথায় গিয়ে বসবে, ফুটবল নিয়ে আপনাদের কোনো কনসার্ন হবে না, কেননা ক্রিকেটের সঙ্গে নীরব মোদিরা জড়িয়ে থাকেন, অনেকে জড়িয়ে থাকেন, কী সব মাল্য টাল্য সব জড়িয়ে থাকে, ভালো বোঝাও যায় না, আর তারা মাঝে মাঝে থেকে থেকে দেশ ছেড়ে চলে যায়, কেন যায় কি বোঝা যায় না। অনেক শুনতে পাই কোটি কোটি টাকা নাকি সেখানে ক্রিকেটে যুক্ত। এই যে গ্ল্যামার, পুঁজিবাদ এবং কালচারাল অ্যান্ড স্পোর্টস এক্সপ্রেশন একসঙ্গে মিলিয়ে মিশিয়ে দেওয়া, দিস ইজ কল ক্রনি ক্যাপিটালিজম, জুয়ারি ধনতন্ত্র। সেই জুয়ারি ধনতন্ত্রের প্রবক্তা হচ্ছে ভারতীয় জনতা পার্টি, ভাজপা। देखिए, मैं तो ज्योतिषी नहीं हूं, किसका इम्पैक्ट ज़्यादा होगा ये मैं कैसे बताऊंगा, लेकिन अबाउट एज यू टोल्ड द एम्प्लॉयमेंट, आई टोल्ड अ लॉट अबाउट द सिनेरियो ऑफ एम्प्लॉयमेंट फ्रॉम सेंट्रल गवर्नमेंट एंड स्टेट गवर्नमेंट, एंड आई हैव शोन how state government has proceeded within the limited infrastructure. Mamata Banerjee has shown us a path. She has created an avenue how to youth get the jobs and how to prevent after the COVID situation, how we can prevent the unemployment, which central government couldn't do it. Thank you.